নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আমরা সকলেই খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবার এই ভ্লগ ক্যামেরাটা হাতে নিলাম এবং প্রপারলি একটা ডেলি ভ্লগ করলাম। ডেইলি তো আর ভ্লগ করা হয় না, আগে রেগুলারিটি মেনটেন করে টুকটাক ভ্লগ আপলোড করতাম। আজকে অনেক দিন পর ওই ফিলিংটা আসছিল যে যেরকম ডেইলি ভ্লগিং যখন করতাম তখন যেরকম ফিলিং আসতো, তো যাই হোক ভালো লাগছিল। তো আজকে অনেক দিন পর আবার ক্যামেরাটা এরকমভাবে ধরে ঠিক বুঝতে পারছিলাম না যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। তো আজকে অনেক সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। এত তাড়াতাড়ি আমরা উঠি না, কিন্তু আজকে একটা স্পেশাল প্ল্যান আছে যার কারণেই এত ভোর ভোর ওঠা। সেটা হচ্ছে আজকে সোনার 18 মাস কমপ্লিট হলো এবং আজকে সোনার মাথার চুল আমরা বাবা বড় কাছারির মন্দিরে দেব। তো এটা অনেক দিন ধরেই আমাদের পরিকল্পনা চলছিল, তো আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। আমি সকাল সকাল উঠে সোনার খাবার দাবার রেডি করে নিয়েছি। ওই মিল্টনের ডাবল ডেকারের যেই কন্টেনার্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে গুছিয়ে নিয়েছি। সোনা সকালবেলা সুজি খায় আর দুপুরবেলা ভাত খায়, কিন্তু ও খুব একটা ভাত খেতে ভালোবাসে না, ওর বাবার মতোই রুটি তরকারি খেতে পছন্দ করে। যার কারণে ওই রুটি, একটু ডাল ফ্রাই, একটু সুজি, টুকটাক বিস্কিট, কলা এগুলো নিয়ে নিয়েছি। কারণ আমাদের ফিরতে অনেকটা সময় লাগবে, প্রায় বিকেল হয়ে যাবে। তো যার কারণে সমস্ত কিছু রেডি করে একদম ব্যাগ প্যাক করে তারপর গাড়িতে উঠে বসলাম। মা আর মাসি দুজনের মধ্যে কেউই আমাদের সাথে যাচ্ছে না, যেহেতু অনেকটা রাস্তা। তো মায়েরও শরীরটা খুব একটা ভালো না, আর মাসিরও শরীরটা ভালো না। মাসির কয়েকটা দিন আগেই চোখে ছানি অপারেশন হয়েছে এবং নতুন লেন্সও বসেছে চোখে। তো যার কারণে আমরাও আর খুব একটা বেশি জোর জুলুম করিনি। আমরা চারজনেই বেরিয়ে পড়েছিলাম ইন ড্রাইভে করে, আমি, ইন্দার, বাবা আর মেশো। তো আমরা বড় কাছারির রাস্তা, যেটা এই মুহূর্তে বাখরাহাট রোডে অবস্থিত, তো খুব একটা আমরা রাস্তার ব্যাপারে অবগত নয় এবং কোথায় এই বড় কাছারির মন্দির, এক্স্যাক্টলি কীভাবে যেতে হয়, কোন রাস্তা দিয়ে যেতে হয়, এগুলো আমরা একেবারেই জানতাম না। যেহেতু সেজন্য যাওয়ার সময় কোনো রকম রিস্ক নিইনি। আসার সময় আমরা ওই অটো করে তারপরে নর্মালি এসছিলাম, কিন্তু যাওয়ার সময় একটু ভয় লাগছিলো যেহেতু সোনা ছিল সাথে। তো যদি কোনো অসুবিধা হয় সেজন্য বাড়ির সামনে থেকেই একেবারে ডাইরেক্ট ইন ড্রাইভ বুক করে আমরা বাবা বড় কাছারির মন্দিরে চলে গেছিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছিল, সেটা হচ্ছে সোনা আমার কোলে ঘুমিয়ে পড়েছিল এবং কান্না কান্না করছিল। ও খুব একটা সময় গাড়িতে যে কমফোর্টেবলি বসে ট্রাভেল করে তেমনটা নয়, প্রথম 10-15 মিনিট এনজয় করে, কিন্তু তারপর ও ভীষণ বিরক্ত হয়, খোলামেলায় থাকতে ভালোবাসে। তো আহ, কিছুটা আসার পরেই মোটামুটি একটা জায়গায় এসে আমাদের ইন ড্রাইভের যিনি ড্রাইভার তিনি বললেন আর যাবেন না। তো তখনও প্রায় 1 কিলোমিটারের মতো বাকি ছিল, তো সেখানেই আমাদেরকে নামিয়ে দিল এবং আমরা টোটো নিয়ে সেই রাস্তা দিয়ে যে অ্যাকচুয়াল মন্দির সেদিকে অগ্রসর করলাম। কারণ রাস্তাটা খুব সরু এবং ওনার বক্তব্য যে এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে না। তো সেই জন্য আমরা টোটোতে বসলাম এবং খুব ভালো লাগছিল। আমাদের কলকাতা শহরে যেরকম গ্যাঞ্জাম, ক্রাউড, প্রচুর গাড়ি এবং বাড়ি ঘর, পলিউশন, কোনো গাছপালা দেখাই যায় না বললে চলে। তো সেই জায়গায় এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার এত ভালো লাগছিল, একদম গ্রাম অঞ্চলের মধ্যে বাবা বড় কাছারির মন্দির এবং দুদিকে পুকুর, গাছ, বাঁশবাগান। ভীষণ এনজয় করেছিলাম রাইডটা, টোটো রাইডটা। তো ফাইনালি এই যে এই ভদ্রলোকটি, ইনি কিন্তু আমাদের ওই যেখানে আমাদের ইন ড্রাইভ আমাদেরকে ছেড়ে দিয়েছিল সেখান থেকে উনি কিন্তু আমাদেরকে এই অবধি নিয়ে এলেন এবং ওনার দোকানেই নিয়ে এলেন। ওখানে খুব একটা দোকান নেই, হাতে গোনে 2-3টে দোকান, সেখান থেকে আপনাদেরকে ডালা নিতে হবে এবং এনারাই কিন্তু সমস্ত ঠিকঠাক করে দেয় কি কি লাগবে, কি নিতে হবে, এবং যে নাপিত দিয়ে আপনারা বাচ্চাদের চুল কাটাবেন সমস্ত কিছু এনারাই ঠিক করে দেয়। তো সবার আগে উনি 551 টাকা বলেছিলেন। তো আমাদের মানে একদম ক্লিয়ারলি মনে হচ্ছিল যে উনি প্রচণ্ড বেশি চাইছেন, যা জিনিস দিচ্ছে সেই অনুসারে। তো ফাইনালি উনি 351 টাকায় রাজি হয়েছেন 751 টাকার বদলে।
তো আমি ওনার দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে দেখলাম ছোট ছোট গোপালও রয়েছে। তো তখন আমি বুঝতে পারছিলাম না যে বাবা বড়কাছারি শিবের মন্দির, তো সেখানে এই গোপালের কী কাজ। তো যাই হোক, তখন বুঝে উঠতে পারিনি, এবং পরবর্তীতে যখন নাপিতকে ডাকা হলো এবং সোনার চুল কাটা শুরু হলো, তখন উনি আমাকে বললেন যে এটা যারা মানত করে, ছেলের জন্য মানত করলে বা ছেলে হলে তখন তারা গোপাল দেয়, পুজো দেয়, গোপাল দান করে। তো সেই জন্য মন্দিরে হয়তো বা অনেক ছোট ছোট গোপাল বসানোও ছিল দেখলাম, এবং সেই গোপালগুলো বোধহয় বাড়িতেও নিয়ে চলে যায়। আমি সে বিষয়ে খুব একটা অবগত নই বা জানিও না। কিন্তু তারপরে যখন মন্দিরের কাছাকাছি গেলাম এবং দেখলাম সবাই বড় বড় গোপাল নিয়ে আসছে, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, গোপাল দান করার একটা কিছু একটা ব্যাপার ওখানে আছে। তো যাই হোক, নাপিত যখন এলো তখন আমার তো প্রায় প্রাণ উষ্টাগত, প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছে এটা ভেবে যে সোনা ঠিকঠাক করে বসবে কি না, কমফোর্টেবলি বসে চুল কাটবে কি না, কারণ ও কাউকে মাথায় হাত লাগাতে দেয় না। তো অনেক কষ্টে ফাইনালি দেখলাম যে না, ও ওর বাবার কাঁধে অনেকক্ষণ ধরেই শুয়ে ঘুমাচ্ছিল। ওই যে গাড়িতে ও শুয়েছে তারপর থেকে কিন্তু ওঠেনি। ওই নাপিত যখন এলো এবং ওর মাথায় জল দিল, তখনই ও চোখটা খুললো, এবং আমি ঠিক সেই সময়টা থেকেই প্রচণ্ড ভয়ে ভয়ে ছিলাম যে এই না সোনা ছটপট করা শুরু করে। কিন্তু বাবা বড়কাছারির দয়াতে খুব সুন্দরভাবে ও মাথার চুল কটা কিন্তু কেটে ফেলেছিল, একটুও ডিস্টার্ব করেনি। তবে মাথায় একটা জায়গা, একটা দুটো জায়গাতে যেহেতু নতুন ব্লেড দিয়ে কেটেছে, একটুখানি, একটু সামান্য সামান্য একটুখানি ছিঁড়ে গেছিলো, তো ওর সাথে সাথে ওখানে আমি বোরোলিন লাগিয়ে দিয়েছিলাম। তো আমরা দুজনেই মানে একে অপরের দিকে তাকিয়ে অবাকই হচ্ছিলাম প্রায়, যে সোনা একেবারেই কোনো রকম রিয়াকশান দিচ্ছে না। আমার মনে হয় ওর এই প্রচণ্ড যে হেভি যে চুলটা ওর মাথায় ছিল, সেটা কেটে ফেলাতেও খুব আরাম পাচ্ছিল। তো সেই জন্যই বা হয়তো ও নড়ছিল না বা কিছু হতে পারে। তো আমি একটা প্লাস্টিক নিয়ে ওর মাথার চুলগুলো তুলে নিচ্ছিলাম প্লাস্টিকের মধ্যে, কারণ কিছুটা চুল আমাদেরকে দিয়ে দিতে হবে সামনের ঘাটে, আর বাকি চুলটা আমরা নিয়ে বাড়ি চলে আসবো। এটা গঙ্গায় আমরা ভাসিয়ে দেবো, ওখানে ফেলার কোনো রকম বন্দোবস্ত নেই। তো তখনও সোনার অল্প একটুখানি চুল কাটা বাকি ছিল, আর আমি এদিকে গোছাতে শুরু করেছিলাম। আমরা যে জায়গায় বসেছিলাম তার অপোজিটেও দেখুন প্রচুর লোক বেঞ্চে বসে রয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু মানে এই কাজের জন্যই, চুল কাটার জন্য, আপনার ডালা সাজাবা, নতুন ডালা, গোপালের জিনিসপত্র কেনা, প্রসাদ, বাতাসা, এই সমস্ত জিনিসপত্রের জন্যই এই জায়গাগুলো করা। তবে এতটা গ্রামাঞ্চলের মধ্যে হলে কি হবে, বাবা বড়কাছারির মন্দিরের আশেপাশে এই যে বসার জায়গাগুলো, বিশাল বিশাল বসার জায়গা, এবং সেখানে ফ্যান থেকে শুরু করে, বেঞ্চ থেকে শুরু করে, এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত রকম আয়োজন ছিল। এবং কেউ যদি মনে করে যে বসে রেস্ট নেবে বা বসে একটুখানি কিছু খাবে বা বাড়ি থেকে কিছু খাবার এনেছে সেটা একটুখানি খাবে, আরামসে সেটা করতে পারে। তো যাই হোক, এখানে আমার মোটামুটি কাজ শেষ, এবং নাপিতকেও তার যথারীতি টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়েছিল এই সময়। এবং তারপরে আমি সোনার রিয়াকশান দেখছিলাম, ও তো ঘুমাচ্ছিল, তো ও একেবারে অবাক হয়ে গেছে, আমিও অবাক যে ও একটুও কাঁদছে না। আর মানে ওকে দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু ওর কিন্তু বেশ ভালোই লাগছিল। সচরাচর ন্যাড়া করিয়ে দেওয়ার পর কিন্তু বাচ্চারা একটু ডিস্টার্বড হয়, যেহেতু আগের মতো মাথাটার ফিল হয় না বা চুলগুলো ধরতে পারে না। কিন্তু আমি দেখলাম সোনা একেবারেই ডিস্টার্বড হলো না, এবং ও যথেষ্ট মানে কমফোর্টেবল, এবং ওর ভালো লাগছিল যে চুলটা কেটে দিয়েছে এবং মাথাটা হালকা হয়ে গেছে। তো তারপরে আমরা এই ঘাটের দিকে চলে গেছিলাম। এখানে অ্যাকচুয়ালি আমাদের ডালায় না ছোট ছোট দুটো ঘট দেওয়া হয়েছিল, ওটা মাটির ঘট, একটাতে বাচ্চার বাবা এবং বাচ্চার মা দুজনকেই আর কি দুটো ঘটে জল তুলতে হবে, এবং সেটা এই পুকুর থেকেই তুলতে হবে, এবং সেই জলটাই আর কি বাবার মাথায় ঢালা হবে বাবা বড়কাছারি যে শিবলিঙ্গটা মন্দিরের ভেতর স্থাপন করা আছে সেখানে। তো এখানে আগে মেয়েদেরকে তাদের বাচ্চাদেরকে নিয়ে ডুবকি লাগাতে হতো, এবং তারপর জামাকাপড় ছেড়ে বাবার মন্দিরে গিয়ে নতুন জামাকাপড় পরে পুজো দিতে হতো। কিন্তু তারপরে হয়তোবা অনেক রকমের অ্যাক্সিডেন্টের কারণে জলে স্নান করাটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কেউ কেউ আবার স্নান করছো,
কিন্তু আমি একেবারে রিস্ক নিইনি। আমি সোনার মাথায় অল্প জল ছিটিয়ে দিয়েছি, ওর বাবাও ছিটিয়ে দিয়েছে এবং তারপরে আমি ওই ছোট, ছোট মাটির যে ঘট ওনারা দিয়েছিলেন, আমি এবং ইন্দ্র দুজনেই আমরা ভরে নিয়েছিলাম এবং আ মোটামুটি হয়ে গেছিলো। আর বাড়ি থেকে আমি তো স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামাকাপড় পরে গেছিলাম। কিছু খাইও নি। তো পুজো দেওয়ার পরই খেয়েছিলাম যা খেয়েছিলাম, সেজন্য আমার কিন্তু খুব একটা কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এই যে যখন নামছিলাম মেসো আমার হাত ধরেছিল, কারণ আমার প্রচণ্ড জলে ভয় লাগে। আমার হাইড্রোফোবিয়া আছে, সেজন্য কোথাও না কোথাও মনে হচ্ছিলো যদি পড়ে যাই। আর আমার তো মাত্রা অতিরিক্ত পা স্লিপ করছিল ওখানেও, কারণ প্রচুর শ্যাওলাও ছিল। তো যাই হোক, আমার যেটুকু কাজ ছিল সেইটুকু কাজ হয়ে গেছে, ব্যাস আমি নিশ্চিন্ত। তারপরে এই ওপরে উঠে না, এখানে সতী সাবিত্রী এই একজন একটা মূর্তি রাখা ছিল, তো ওখানে সিঁদুর দিতে হয়েছিল এবং তারপরে একটা নোয়া ছিল, সেই নোয়াটাও ওখানে দিতে হয়েছিল এবং ফণিমনসা গাছটা যেটা জলের পাশেই রয়েছে, পুকুরের পাশেই, সেই ফণিমনসা গাছে শাখা পলা যেটা দিয়েছিল ওনারা ওখান থেকে ডালায়, তো সেগুলো সব দিতে হয়েছিল এবং সেই সমস্ত কাজকর্মের পরে ফাইনালি সোনাকে সাজানোর পালা। তো এনারা দেখলাম যে ওইখানটাতে, মানে শানের যে ঘাটটা রয়েছে তার পাশেই এনারা একদম রেডি হয়ে বসে থাকে যখনই কোনো বাচ্চা আসে। তো এখানে এনারা সুন্দর করে বাচ্চাদেরকে সাজিয়ে দেয় এবং এই যে কোমরে চেলি পরিয়ে দিচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি ধুতি, তো বাচ্চাদের যারা খালি গায়ে থাকে তাদেরকে ধুতি মতো করে পরিয়ে দেয়, নয়তো কোমরে বেঁধে দেয়। তারপর লাল গলায় কাঠের মালা, আর তারপরে সুন্দর করে তিলক লাগিয়ে দেয়। তো খুব সুন্দর করে সোনাকে সাজিয়ে দিয়েছিল, আর আমি তো অবাকই হয়ে গেছিলাম সাজিয়ে দেওয়ার পর, কি এত সুন্দর লাগছে। আমি অন্যান্য বাচ্চাদেরও দেখছিলাম ঠিক কথাই, কিন্তু আমি বলছিলাম প্রথমে যে না, দরকার নেই, ওকে সাজাতে হবে না। কিন্তু তারপরে ওনারা জোর করাতে যখন আলটিমেটলি সাজালো, তখন আমি মনে মনে ভাবছিলাম, ইস, যদি না সাজাতাম সোনাকে তাহলে কিন্তু মানে খুব বড় মিস হয়ে যেত। কারণ এত সুন্দর লাগছিল সোনাকে সাজানোর পর, মনে হচ্ছিল একদম ছোট্ট একটা গোপাল। তো যাই হোক, সেটার জন্য এনারা 100 টাকা চার্জ করেছিলেন এবং আমি আর ইন্দার আমরাও দুজনে লাগিয়েছিলাম। তো আমাদের থেকে 20 টাকা নিয়েছিল, 10 টাকা করে, যেটা খুবই রিজনেবল লেগেছে আমার। এবং ঠিক আছে, ওখানে ওই জায়গায় ওদের সেই অর্থে সেরকম কোনো ইনকাম নেই। এই যে লোকেরা ভক্তরা যায় তাদের থেকে এই যে টুকিটাকি ইনকাম হয়, এতেই এনাদের চলে। তো সেখানে সোনার নাম করে আমি দিয়েছি এবং আমার খুব ভালোই লেগেছে ইনফ্যাক্ট। এবং সোনাকে এত যত্ন নিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, এত মিষ্টি লাগছিল, মানে সত্যি আমার খুব ভালো লেগেছে। এবং এত দিন পর আমার মনে হয় আমি তারাপীঠে মন্দিরে গেছি, আমি কালীঘাটের মন্দিরে গেছি, দক্ষিণেশ্বরে গেছি। আমি এই প্রথমবার জীবনে বাবা বড় কাছারির মন্দিরে এলাম। আমি অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি বাবা বড় কাছারির মন্দির নিয়ে। এই প্রথম আমি বাবা বড় কাছারির মন্দিরে এলাম এবং এখানে আসার পর আমার যে এক্সপিরিয়েন্স এতটাই পজিটিভ, মানে সেটা বলার মতো নয়। এখান থেকে রেডি করিয়ে নিয়ে আমি আর খুব বেশিক্ষণ অপেক্ষা করিনি, 2-একটা ছবি তুলে দিয়েছিলাম, কারণ এখানে ওকে এত মিষ্টি লাগছিল যে আমি ছবি না তুলে থাকতে পারছিলাম না। তো তারপরে উনি বললো যে ছবি পরে তুলবে মা, আগে তুমি একটুখানি সেজে নাও, তুমি তো বাচ্চার মা, তাই তোমাকেও একটুখানি পরিয়ে দিই। তা আমি প্রথমে না না করছিলাম যে না না আমি পরবো না। তারপর আমার বাবা একটুখানি জোর জলুমি করলো যে না, তুইও পর, ভালো লাগবে। তো তারপরেই আমি বললাম যে ঠিক আছে, তাহলে দাও আমাকেও একটুখানি পরিয়ে দাও, বাবার কাছে এসেছি, বাবার ইচ্ছা মতোই হোক সমস্ত কিছু। তো সেই অনুযায়ী আমিও একটুখানি সেজে নিয়েছিলাম। আর ইন্দারকে যখন পড়াতে গেছিলো, ইন্দার প্রথমে না না করেছিল, তারপর বললো যে ঠিক আছে, যখন ওকেও পড়িয়েছে তখন আমাকেও পড়িয়ে দাও। তো সোনা বারবার এই মুহূর্তে ঘুরে ঘুরে দেখছিল। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানে আরেকটা স্পেশালিটি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একেবারেই সেরম যে বিশাল কিছু খরচা, বিশাল টাকা পয়সা চাইছে বা অনেক কিছু মানে ব্যাপার হচ্ছে, সেরকম কিন্তু নয়, যেটা আমাদের কলকাতায় কালীঘাটে বা তারাপীঠে এখন দেখা যায় যে টাকার খেলা, সেরকম কিন্তু এখানে একেবারেই নয়। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং এই যে মন্দিরটা, এই মন্দিরটা আগে কিন্তু বাঁধানো ছিল না, এখন এই মন্দিরটা বাঁধিয়ে দিয়েছে। তো আমাদেরকে বলেছিল যে মন্দিরে পুজোর আগে না, মন্দিরের চারপাশ দিয়ে এরকম গোল গোল করে 3বার ঘুরতে হবে। তো অদ্ভুত ব্যাপার যেটা আমি বাবা বড় কাছারির মন্দিরে এসে ফিল করলাম, সেটা হচ্ছে, এতদিন তো শুনেছিলাম যে বাবা বড় কাছারির মন্দির খুব ফেমাস, খুব জাগ্রত। এই মন্দিরের ভেতরে
এত বড় বড় মৌমাছি, বোলতা, ভীমরুল, মানে নানান ধরনের মৌমাছির একদম জাত মৌমাছি যাকে বলে, মানে সেগুলো মানে পাগলের মতো উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এবং পরবর্তীতে দেখলাম যে ওই বাবা বড় কাছারির মানে যে গাছটা, যে গাছে আর কি পুজো হয়, সেই গাছটার মগডালে বিশাল মৌচাক, যার কারণে এত মৌমাছি। তো এই যে এত নিচে মৌমাছি পড়ে রয়েছে, এত ভীমরুল বোলতা পড়ে রয়েছে, এবং চারিদিকে ভ্যান ভ্যান করে এই মৌমাছিগুলো ঘুরছে, যেগুলোর আওয়াজ মানে প্রচণ্ডভাবে কানে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত ভক্ত আসছে, এত ভক্তের পা হয়তো বা মৌমাছিদের ওপরও পড়ে যাচ্ছে, দু একটা মৌমাছি নিচে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোর ওপর পড়ে যাচ্ছে। অনেকে দণ্ডি কাটছে, তারাও ওই মৌমাছির ওপর হয়তো বা শুয়েই দণ্ডি কাটছে, খেয়াল রাখতে পারছে না। সোনার গায়ে মাথায় প্রচুরবার বসেছে। আরও অন্যান্য তার সোনার থেকেও ছোটো ছোটো 6 মাসের বাচ্চারা আসছে, তাদেরও গায়ে বসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে কোনো ভক্তদের কিন্তু এরা হার্ম করছে না, এটা আমার ভারী অবাক লেগেছে। এবং তারপর আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে বাবা বড় কাছারি মন্দির হয়তো বা সত্যিই জাগ্রত, যার কারণে এই এত ভীমরুল, এত বলতে এত মৌমাছির মধ্যেও মানে লোকজন কীরকম নিশ্চিন্তে বাবার কাছে পুজো দিচ্ছে, এবং কোনো রকম ভয় ছাড়া শুধু বাবাকে ডাকলেই বাবা যেন সমস্ত বিপদ আপদ থেকে মানে একদম পার করে দিচ্ছে। তো যাই হোক, ওখানে ক্যামেরা করা অ্যালাউড ছিল না, তাও বাবা দু একটা শট নিয়েছিল বলে আমি ব্লগে অ্যাড করতে পারলাম। আর এই মন্দিরের অপোজিটে আমি একটু মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছিলাম। তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম, এবং ইন্দার বলছিল যে সোনার জন্য একটু কিছু কিনবো। তাই বললাম যে না থাক, আমরা আগে হাত পাটা ধুয়ে একটুখানি কিছু খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর সেই সময় না ইন্দারের শরীরটাও আস্তে আস্তে খারাপ হচ্ছিল, বলছিল যে আমার প্রচণ্ড মাথা ঘুরছে, গা গোলাচ্ছে, কারণ আমার খিদে খিদে পাচ্ছে। কিন্তু তখনও অবধিও ঠিক ছিল, কিন্তু তারপর এই যে আমরা যখন খেতে এলাম তার আগে আগে ওর শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। তো বাবা ভাত খেয়েছিল, এই সামনেই একটা হোটেল ছিল পুরোপুরি ভেজ, এখানে কোনো পেঁয়াজ রসুনেরও রান্না হয় না। তো সেখানে বাবা একটু ভাত খেয়েছিল, আর আমরা ওই কচুরি খেয়েছিলাম, ছাতুর কচুরি ঘুগনি দিয়ে, সিম্পলের মধ্যে বেশ ভালোই করেছিল। আর তারপরে এই যে সামনের মার্কেটে থেকে একটু ফটো কিনেছিলাম, এবং তারপরে ফাইনালি 5টা নাগাদ বাড়ি